সীতা তার স্বামী অয়ন এবং এক মেয়ে নিবুর সঙ্গে বাস করে। নিবুর বয়স 18 বছর। নিবুর বাবা মা সংসার চালানোর জন্য কোন রকমের ঠান্ডার মধ্যে রাস্তায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে সেই সমস্ত আবর্জনা বিক্রি করে নিজেদের জীবন ধারণ করে। তারা এরকম ময়লা আবর্জনার কাজ করে বলে তাদের সাথে সেরকম ভাবে কেউ মিশতে চায় না। একদিন দুজনে মিলে আবর্জনা কুড়িয়ে বাড়িতে ফিরছে, এমন সময় তাদের ঘরে বিমলা আসে। কিরে, তোরা সারা জীবন এরকম ময়লা কুড়িয়ে কাটিয়ে দিবি? তোদের মেয়ে যে বিবাহযোগ্য হয়েছে সেদিকে তোদের কোনো খেয়াল নেই। আর এই বছর যদি শীতের মধ্যে তোর মেয়ের বিয়ে না হয় তাহলে কিন্তু ওর বয়স আরো 1 বছর বেড়ে যাবে। আর একেই তোরা যেরকম ধরনের কাজ করিস, তোর কাজের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তোদের মেয়ের কিন্তু বিয়ে দেওয়া খুব মুশকিল হবে। তোমার সব কথাই তো বুঝতে পারছি দিদি, কিন্তু আমরা যা টাকা রোজগার করি সেই টাকায় মেয়ের বিয়ে দেব কি করে? আর আমার মেয়ে তো সেরকম কোনো কাজও করে না। এখন আমরা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবতে পারছি না। সেই জন্য আমি জানি যে তোরা কিছু ভাবছিস না, সেই কারণে আমি নিজে তোর মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। পাত্র কলকাতায় কম্বলের বিজনেস করে, কিন্তু তার একটাই সমস্যা, ওই রতনের বয়সটা একটু বেশি, মাত্র 40 বছর। কিন্তু তোর মেয়ে যদি রতনকে বিয়ে করে তাহলে কিন্তু ও রাজরানীর মতো থাকবে। কি? আমি আমার 18 বছরের মেয়ের সাথে 40 বছরের বুড়োর বিয়ে দেব? এমনকি আমার স্বামীর বয়সও 40 বছর নয়। তুমি এ ধরনের সম্বন্ধ দয়া করে আর নিয়ে এসো না, ঠিক আছে? শোন, শীতকালে ছেঁড়া কম্বল আর ছেঁড়া কাঁথায় শুয়ে ঘুমাচ্ছিস, তার উপরে তোর আবার বড় বড় কথা। তুই হাজার জায়গায় গিয়ে মাথা পিটলেও এত ভালো সম্বন্ধ পাবি না বলে দিলাম। এখন বেশি নাক করে তুই রাজি হয়ে যা। বিমলের এরকম বুড়ো লোকের সঙ্গে বিয়ের প্রস্তাব অয়নের খুব একটা খারাপ লাগে না, কারণ সে ভালো করে টাকার কষ্টটা বোঝে। তাই নিজের মেয়ে সুখে থাকতে পারবে ভেবে অয়ন নিবুর সঙ্গে রতনের বিয়ে দিতে রাজি হয়। অয়ন সীতাকে বোঝালে সীতাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু নিবু প্রথমে কিছুতেই এরকম বুড়ো লোককে বিয়ে করতে চায় না। কিন্তু তারা যেহেতু গরিব, তাই নিবুর কোনো কথাই শোনা হয় না। সে নিজের বাবা মায়ের চাপে রতনকে বিয়ে করতে রাজি হয়। অয়ন এবং সীতা কোনো মতে বিয়ের সমস্ত জোগাড়যন্ত্র করা শুরু করে দেয়। সেই সময় পালা আসে লোকজনকে নিমন্ত্রণ করার। আর নিমন্ত্রণ করার সময় নিজেদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সেই আত্মীয় স্বজন বড়লোক হয় তাহলে বিপদ হয় অন্য রকমের। ঠিক এরকমই সীতা নিজের বড়লোক ভাই এবং ভাইয়ের বউকে বিয়ের নিমন্ত্রণ করার জন্য ফোন করে। কি দিদি, আর একবার বল, তুই নিজের মেয়ের বিয়ে দিচ্ছিস আর আমাকে একবারও খবর পর্যন্ত দিলি না? শুধুমাত্র নিমন্ত্রণ করার জন্য ফোন করছিস? তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমি ওর মামা হয়। কিছু মনে করিস না ভাই, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি তোকে আর জানানোর সময় পাইনি। তুই তোর বউকে নিয়ে বিয়ের দিন অবশ্যই চলে আসবি। বিয়ের দিন যাবো মানে? বিয়ে হতে তো আর 1 সপ্তাহ বাকি মাত্র। তাই আমি আমার বউ একসাথে আজকে গিয়ে তোর বাড়িতে উঠবো আর বিয়ের পর ফিরে আসবো, বুঝেছিস? নিজের বড়লোক ভাই এবং বৌদির বাড়িতে আসার কথা শুনে সীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ সীতা ভালো করেই জানে তার ভাই সবকিছু মানিয়ে নিলেও তার বড়লোক বউ এরকম গরিবের ঘরে শীতের মধ্যে কিছুতেই থাকতে পারবে না। এসব কথা চিন্তা করে সীতা তার ভাইকে গরিব ঘরে আসতে বারণ করে দেয়। দেখ ভাই, এই শীতের মধ্যে এখন যদি তোরা আমাদের বাড়িতে আসিস তাহলে তুই আর তোর বউ ঠান্ডায় খুব কষ্ট পাবি। আর আমরা এমনিতেও বিয়ের যোগাযন্ত্র নিয়ে ভীষণ ব্যস্ত আছি, তাই তোরা বিয়ের দিনে আসলে খুব ভালো হয়। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আর আমার বউ মোটেই তোরা গরিব বলে কখনো তোদের সাথে খারাপ ব্যবহার করেনি। সুতরাং আমি আর আমার বউ আজকেই যাব। আর আমার বউ যদি কোনো রকমের খারাপ কথা বলে তাহলে সেটা আমি বুঝে নেব, ওকে? এই বলে পীযূষ ফোন কেটে দেয়। পীযূষ নিজের দিদির বাড়িতে যাওয়ার জন্য তার বউ কবিতার কাছে ভীষণ পরিমাণে আবদার করে, কিন্তু অহংকারী এবং দেমাগী কবিতা শীতের মধ্যে নিজের বড়লোক রাজপ্রাসাদের মতো অট্টালিকা ছেড়ে কিছুতেই গরিব ঘরে গিয়ে উঠতে চায় না। কিন্তু তার বর যেহেতু বারে বারে জোর করতে থাকে, তাই বরের আবদার এবং হুকুম তাকে রাখতেই হয়। সেই কারণে সন্ধ্যা হতে না হতেই পীযূষ এবং তার বউ সীতাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সীতা নিজের ভাইকে এতদিন পর দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এসো ভাই, তোমরা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, সুতরাং আমরা চাই না তোমাদের আতিথেয়তাতে কোনো রকমের ত্রুটি হোক। এই বলে অয়ন তাড়াতাড়ি করে কাঁধ থেকে গামছা নামিয়ে মাটি পরিষ্কার করে দেয়। ঠান্ডার মধ্যে মাটিতে বসতে হবে দেখে কবিতা তার বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায়।
সে কিছুতেই এরকম ঠান্ডা মাটির উপর ছেঁড়া চাদরে বসতে চায় না। আমি বাড়িতে সবসময় রিভলভিং গদি চেয়ারে বসি, আর তোমার বোনের শ্বশুর বাড়িতে এসে আমি এরকম ছেঁড়া চাদরে মাটির উপর বসবো? কোনো মতেই আমার এই ঠান্ডার মধ্যে মাটিতে বসা সম্ভব নয়। অপমানের একটা সীমা থাকা উচিত। আমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলো তো? কবিতা প্লিজ, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমরা সকলে মিলে নিবুর বিয়েতে আনন্দ করার জন্য এসেছি, সুতরাং এখন তুমি সিন ক্রিয়েট না করলেও চলবে। আর দিদি, তুই আমার বউয়ের কথাই কিছু মনে করিস না, ওর বেশি বড় লোক আমি চাল হয়ে গেছে। বোন, কিছু মনে করো না। মেয়ের বিয়ের জন্য এতই ব্যস্ত যে তোমার জন্য চেয়ারের ব্যবস্থা করতে আমরা সত্যিই ভুলে গেছি। তোমরা এখন মাটিতে বসে কোনো রকমে একটু চা পান করো। আমি আর অয়ন ময়লা তুলে বাড়িতে ফেরার সময় বসার জন্য চেয়ার নিয়ে আসবো। ময়লা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ পীযূষ তার স্ত্রীকে মিথ্যা কথা বলেছিল যে সীতা এবং অয়ন নাকি একটি কাঠের কারখানায় কাজ করে, সেই কারণে তারা এত গরিব। কিন্তু ময়লা আবর্জনা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা আর সেই বাড়িতে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। তোমরা রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কারের কাজ করো? আমি এতক্ষণ ধরে এরকম ময়লা বাড়িতে দাঁড়িয়ে আছি। ছি ছি ছি, আমার ভীষণ ঘেন্না লাগছে। পীযূষ, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। ঠান্ডার মধ্যে একেই মাটিতে বসতে হবে, তার উপর তোমার বোন আর বোনের বর ময়লা তোলার কাজ করে। আমার তো শুনেই কেমন বমি পাচ্ছে। শোনো কবিতা, তুমি আমার বোনকে এইভাবে অপমান করতে পারো না। একেই আমি তোমার জন্য আমার বোনকে আর আমার বোনের বরকে তাদের ভালো মতো উপকার বা সাহায্য কিছুই করতে পারি না, আর তার উপরে আমি কিছুদিনের জন্য আনন্দ করতে এসেছি, সেখানেও তোমার সমস্যা হচ্ছে। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি একা বাড়ি ফিরে যাও, আমি যাব না। নিজের বরের এরকম কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে ভালো করেই জানে যে কবিতা যদি রাগ করে সেখান থেকে চলে যায় তাহলে পীযূষ তার গরিব বোন এবং বোনের বরকে টাকা দিয়ে সাহায্য করবে, আর সেটা কবিতা কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে শীতের মধ্যে কষ্ট করে হলেও গরিব ঘরে কিছুদিন মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। না, আমি তোমাকে এখানে একা ছেড়ে কিছুতেই যাব না, কিন্তু আমি চাই তোমার বোন আর বোনের বর যাতে আমাকে স্পর্শ না করে, কারণ ওরা রাস্তায় রাস্তায় ময়লা কুড়িয়ে নিয়ে আসে, আর ওরা যদি আমাকে স্পর্শ করে তাহলে আমি অচ্ছুত হয়ে যাব। যাই, আমি আগে ভালো করে একটু স্নান করে আসি, আর স্নান করার পর আমি নিবুর সঙ্গেই থাকবো। এই বলে কবিতা গরিব শৌচালয়ে স্নান করতে চলে যায়। সে ভালো করে পরিষ্কার হয়ে স্নান করবে বলে জলের কল চালালে সেই কল থেকে হুড়হুড় করে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে আসে, আর ঠান্ডা জল গায়ে পড়া মাত্রই শীতকাতরে কবিতা আর্তনাদ করে ওঠে, কারণ সে নিজের শ্বশুর বাড়িতে সবসময় গিজারের জলে স্নান করে। তাই নিজের অজান্তেই কবিতা ভুলে যায় যে এখন সে একটা গরিব ঘরে অতিথি হয়ে এসেছে। ইস, এই বাথরুমে একটা গিজার পর্যন্ত নেই। ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা জলে স্নান করলে আমার তো নিউমোনিয়া হয়ে যাবে। আমি কিছুতে এরকম ঠান্ডা জলে স্নান করব না। এই বলে কবিতা বাথরুম থেকে বেরিয়ে আসে। নিবু, তোরা কেমন গরিব রে, যে শীতকালে একটা গিজার পর্যন্ত তোর বাবা বাথরুমে লাগাতে পারেনি। এইদিকে তোর মামা অসভ্যের মতো নিমন্ত্রণ খাবে বলে গরিব বোনের বাড়িতে চলে এসেছে। আমার আর এক মুহূর্ত তোদের বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, বিশ্বাস কর। মামি প্লিজ, তুমি এরকম করে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি স্নান করতে গেছো বলে মা তাড়াতাড়ি করে মাটির উনুনে গরম জল বসিয়ে দিয়েছে, কিন্তু তার আগেই তো তুমি গায়ে ঠান্ডা জল দিয়ে ফেলেছো, সেই কারণেই তো তোমার ঠান্ডাটা লাগলো। তোরা সব গরিবগুলোই একই দেখছি, একজনকে কিছু বললে আরেকজনের গায়ে ছ্যাঁকা লাগে। যত সব। আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু তোর মায়ের ময়লা হাতের খাবার আমি খাবো না, তাই তুই গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আয়, যা। মামি, আর কয়েকদিন পরেই আমার বিয়ে, আর এখন আমি তোমাকে রান্না করে নিয়ে এসে খাওয়াবো? কোথায় তোমার আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, আর উল্টে তুমি আমাকে রান্না করতে বলছো? বিয়ে হবে তো কি হয়েছে রে, তোর তো আর বড়লোক ঘরে বিয়ে হচ্ছে না যে তুই আমার মতো রাজরানী হয়ে থাকবি। বিয়ের পর তোকেও তো গরিব শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করেই খেতে হবে। ঠিক এমন সময় সীতা তার ভাই এবং বৌদির জন্য পিঠে পায়েস রান্না করে নিয়ে আসে, কিন্তু কবিতা কিছুতেই সেই খাবার খেতে চায় না। সীতা তাকে জোর করলে কবিতা খাবার ছুঁড়ে ফেলে দেয়। এরকম ভাবে প্রত্যেকদিন কবিতা কিছু না কিছু করে তাদেরকে ছোট করে। রাত্রিবেলা শোয়ার সময় পর্যন্ত কম্বলের অভাবে সে সকলকে কথা শোনায়। আমি শুনেছি যে নিবুর হবু বরের নাকি কম্বলের ব্যবসা। তোমরা যখন জানো যে আমরা তোমাদের বাড়িতে আসবো, তখন তো ওর কাছ থেকে মোটা কম্বল নিয়ে আসতে পারতে। আর দুদিন পর আমার মেয়ের বিয়ে, তার আগে হবু জামাইয়ের কাছ থেকে কম্বল চাওয়া ঠিক বলে মনে হয় না। তুমি বিয়ের পর বাড়ি চলে গিয়ে না হয় মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমিও। আমার বোন তো সারা জীবন এইরকম ভাবে এই কম্বলেই শুয়ে কাটিয়ে দিল, আর তুমি একদিন ঘুমাতে পারছো না?
দিদি তুই চিন্তা করিস না, আমি কালকেই আমার এক পরিচিত বন্ধুর কাছে গিয়ে তোর আর তোর পরিবারের জন্য কম্বল কিনে নিয়ে আসবো, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। কবিতার এরকম বাড়াবাড়ি দেখে পীযূষ তার উপরে রেগে যায়। পরের দিন সকালবেলা পীযূষ কম্বল কেনার জন্য নিজের বন্ধুর দোকানে যায়। আর তার বন্ধু আর কেউ নয়, বরং কম্বল ব্যবসায়ী রতনই ছিল। কিছুদিন পর রতনের বিয়ে হবে বলে রতন ভীষণ পরিমাণে আনন্দে ছিল। এমনকি সে পীযূষকে নিজের বিয়ের কথা জানিয়ে তাকে ফ্রিতে কম্বল দিতে চায়। বাহ, তাহলে তো ভালোই। এই বুড়ো বয়সে তুই বিয়ে করছিস? কোথায় আমাদের হবু বৌদির ফটোটা একবার দেখা তো দেখি, তোর কার সাথে বিয়ে হচ্ছে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। আমার বউয়ের মাত্র 25 বছর, আর ওকে এত সুন্দর দেখতে যে আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না। এই বলে রতন পীযূষকে নিবুর ফটো দেখায়। পীযূষ রতনের ফোনে নিজের ভাগ্নির ফটো দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কিছুতেই মেনে নিতে পারে না যে এরকম বুড়ো একটা লোকের সঙ্গে তার ভাগ্নির বিয়ে হবে। ফলে সে রতনকে যা নয় তাই কথা শুনিয়ে দেয়। তোর লজ্জা করে না রতন? এই বয়সে এসে তুই নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, আর তার উপরে এই মেয়েটা আমার ভাগ্নি। সুতরাং আমি আমার ভাগ্নির সাথে তোর বিয়ে কিছুতেই হতে দেবো না। এই বলে পীযূষ সেখান থেকে চলে যায়। পীযূষ তার বোনের বাড়িতে গিয়ে তার বোনকে অনেক অনেক কথা শোনায়। আর পীযূষ তাদেরকে ধমক দিয়ে এই কথাও বলে দেয় যে সে বেঁচে থাকাকালীন কিছুতেই এরকম বুড়ো লোকের সঙ্গে নিবুর বিয়ে হতে দেবে না। তোদের টাকা পয়সার এত অভাব পড়েছে যে নিজের মেয়েকে এরকম একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিস। আজকে যদি আমি তোদের বাড়িতে অতিথি হয়ে না আসতাম আর কম্বল যদি না কিনতে যেতাম, তাহলে তো জানতেই পারতাম না যে আমার বুড়ো বন্ধু রতনের সাথে তুই নিবুর বিয়ে দিবি। আমি কিছুতেই নিবুর সাথে রতনের বিয়ে হতে দেবো না। আমি দায়িত্ব নিয়ে নিবুর জন্য ভালো সুপাত্র খুঁজবো, তারপর নিবুর বিয়ে হবে, আর ওর বিয়ের যাবতীয় খরচা আমি করব। পীযূষের মুখে এমন কথা শুনে সীতা এবং অয়নের চোখে জল চলে আসে। তারা মনে মনে পীযূষের উপর ভীষণ প্রসন্ন হয়, কিন্তু কবিতা কিছুতেই পীযূষের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। ফলে সে নিজের বরের সঙ্গে ঝগড়া করে ব্যাগ গুছিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। পীযূষ নিজের ভাগ্নের জন্য ভালো সুপাত্রের খোঁজ করে। এমনকি পীযূষ নিজের স্ত্রীর অমতে গিয়েই টাকা পয়সা খরচা করে মাঘ মাসের একটা শুভ দিন দেখে নিবুর বিয়ে দিয়ে দেয়। হঠাৎই কুসুমের ফোনে তার পুরানো বান্ধবী পৌলমীর ফোন আসে। কুসুম আনন্দে চোখের জলটা মুছেই ফোনটা ধরে। আমি বলেছিলাম তো আমাকে টিভিতে দেখবি লুচি ঘুগনি বিক্রি করতে, মিললো তো আমার কথা। আমি জানতাম কুসুম তুই অনেক বড় হবি, রান্না করতে পারাটা অত সোজা নয়। এটাও তো একটা আর্ট, এটার মধ্যেও সায়েন্স আছে। তোর জন্য আমরা সবাই খুব গর্বিত বোধ করছি কুসুম। এখন আমি কুসুম দি 5 স্টার লুচি ঘুগনিওয়ালি। আমাকে সম্মান করবি বুঝলি, নয়তো আর তোকে ফ্রিতে লুচি ঘুগনি খাওয়াবো না। তুই এত শান্তি করে কথা বলছিস যে তোর লুচি ঘুগনির দোকানে এখন ভিড় নেই। সেই দিন তো ফোন ধরতেই পারলি না ভিড়ের জন্য, আর এখন তো সবে সকাল 10টা বাজে। তোর ওখানে সকাল 10টা আর আবার এখানে এখন রাত 10টা বাজে পৌলমী। আমি দোকান বন্ধ করে সবে বাড়িতে এলাম। তুই আর দেশে ফিরবি না? আমাদের সাথে দেখাও করবি না তুই? দেশে যেতে ভয় লাগে, মনে হয় মা আবার জোর করে আমার জীবনের গতিপথ পাল্টানোর চেষ্টা করবে। আমি এই দেশে বেশ ভালোই আছি। এইভাবেই দুই বান্ধবী কথা বলতে থাকে। ফোনটা রেখে দিতেই কুসুমের মনে তার ছোটবেলার সমস্ত স্মৃতি ভেসে ওঠে। কুসুম ছোটবেলা থেকেই লুচি এবং ঘুগনি খেতে ভালোবাসে। লুচি আর ঘুগনি পেলে তার আর কিচ্ছু চায় না। সে যে শুধু লুচি ঘুগনি খেতেই ভালোবাসতো তা নয়, ছোটবেলা থেকেই তাদের পাড়ার মোড়ের লুচি ঘুগনির দোকানের প্রতি তার খুব লোভ ছিল। তখন কুসুমের 14 বছর বয়স। একদিন ওই পাড়ার মোড়ের লুচি ঘুগনির দোকানের লোকটা কত লাকি বলো, ওর কাছে কত লুচি আর ঘুগনি থাকে। আমারও যদি এরকম একটা গাড়ি থাকতো খুব মজা হতো। লোকের ছেলে মেয়েরা পড়াশোনা শিখে বাড়ি গাড়ি করার কথা ভাবে, আর তুই লুচি ঘুগনির গাড়ির কথা ভাবছিস? তোকে পড়াশোনা শিখিয়ে আমার সব টাকা জলে যাবে মনে হচ্ছে। কেন মা এরকম করে বলছো কেন? খাবার বিক্রি করে কেউ বড়লোক হয় না, কেউ গাড়ি বাড়ি কেনে না, তাহলে আমি পারবো না কেন? কারণ তোর বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা। শিক্ষকের মেয়ে লুচি ঘুগনি বানাবে? তোর মাথায় যেদিন এসব ভূত চাপবে আমি সেদিনই তোকে বাড়ি থেকে বের করে দেব, আর তোকে তোর লুচি ঘুগনি খাওয়াটা বন্ধ করতেই হবে। সেদিন থেকে মালা দেবী কুসুমকে খুব কড়া শাসনের মধ্যে রাখার চেষ্টা করে, কারণ তার ভয় হতো যদি কুসুম ভুলভাল জীবিকা বেছে নেয় তাহলে তাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে। এভাবেই বেশ অনেক দিন কাটে।
একদিন কুসুম একা একা স্কুল থেকে ফিরছে, তখনই ওই লুচি ঘুগনির দোকানের লোকটা কুসুমকে ডাকে। কুসুম তার মায়ের কথা ভেবে সেখানে যেতে ভয় পায়। না কাকু, আমি আর লুচি ঘুগনি খাবো না, মা আমাকে দেখতে পেলে খুব বকবে। আমি যাই, মা আমাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে গেলে খুব বকবে। তুমি নিজের পছন্দ মতো খাবার খেলে মা বকবে কেন? মায়েরা তো চাই তাদের ছেলে মেয়েরা নিজেদের পছন্দের খাবার খাক। কিন্তু লুচি ঘুগনি শুধু আমার ফেভারিট তা নয়, আমি বড় হয়ে লুচি ঘুগনির দোকান খুলতে চাই। কিন্তু মা বলেছে আমি এসব যদি ভাবি তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর এই জন্যই মা আমাকে লুচি ঘুগনি খেতেও দেয় না। কুসুমের কথা শুনে রমেশের খুবই খারাপ লাগে। এইটুকু একটা মেয়ে এত লুচি ঘুগনি খেতে ভালোবাসে, অথচ সে তার মায়ের জন্য লুচি ঘুগনি খেতে পারছে না। কিন্তু রমেশেরও কিছু করার ছিল না। কুসুম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর থেকে কুসুম সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে ওই লুচি ঘুগনির দোকানের দিকে আসে, কিন্তু দোকানের সামনে যায় না। সে দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে। কয়েকদিনের মধ্যে কুসুম নিজে লুচি ঘুগনি বানাতে শিখে যায়। একদিন তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে কুসুম নিজের জন্য লুচি ঘুগনি বানায়। সে খাবার নিয়ে বসেছে, এমন সময় তার বাবা মা সেখানে চলে আসে। তুই আবার লুচি ঘুগনি কিনেছিস? তোকে বলেছিলাম না ওই দোকানে যাবি না। তুই আমাদের কথা শুনিসনি কেন? এত আনহেলদি খাবার খাওয়া ভালো নয়, তুই জানিস না? আমি বাইরে বেরোইনি মা, আমি ওই দোকানেও যাইনি, এটা আমি নিজে বানিয়েছি। একবার খেয়ে দেখো কত টেস্টি হয়েছে। দেখলে তো আমি বলেছিলাম না, এই মেয়ে আমাদের নাম নিশ্চয়ই ডুবিয়েই ছাড়বে। দেখো, নিজের চোখে দেখো, লুচি ঘুগনি বানাতেও শিখে গেছে। এবার দুদিন পরে ঠেলা গাড়ি লাগাবে। এই মেয়েকে এখানে রাখা যাবে না, এরকম বাড়াবাড়ি করলে ওকে হোস্টেলেই পাঠাতে হবে। মালাদেবী কুসুমের প্রতি অত্যন্ত কঠোর ছিল। সে নিজের সমস্ত আশা স্বপ্ন সবকিছু নিজের ছোট্ট 14 বছরের মেয়েটার উপর চাপিয়ে দিত। কুসুমের বাবা মা একবারও তার কথা ভেবে দেখে না। সামান্য একটু লুচি ঘুগনি বানানোর জন্য কুসুমের পরবর্তী ঠিকানা হয় হোস্টেলে। সেখানে গিয়ে কোনো রকমে কুসুমের দিন কাটছিল। হোস্টেলের খাবার দাবার কিছুই তার ভালো লাগে না। শুধু তার নয়, তার সঙ্গে থাকা অন্যান্য মেয়েদেরও হোস্টেলের খাবার পছন্দ হয় না। আমার এই টেলটেলে ঝোল আর এরকম ভাত খেতে একদম ভালো লাগে না। আমি ডাল খেতে এত ভালোবাসি, আর এখানকার ডাল দেখলে আমার গা গুলিয়ে ওঠে। ওটা ডাল আমি রান্না পারলে নিজেই রান্না করে নিতাম। কিভাবে করতিস? রান্নার জিনিস বাসনপত্র কোথায় এখানে? আরে আমার মা আমাকে টুকটাক চাটা বানিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট ইন্ডাকশন ওভেন পাঠিয়েছে, ওটাতেই রান্না করতাম। আর যা যা লাগবে হোস্টেলে রান্নাঘর থেকে চুরি করতাম। আবার কি? তাহলে যা নিয়ে আয়, আমি লুচি ঘুগনি বানিয়ে দেব, আমি রান্না করতে পারি। কুসুমের কথা শুনে সবাই খুবই আনন্দ পায়। তারা লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে হোস্টেলের রান্নাঘর থেকে ঠিক সেই সব জিনিস নিয়ে আসে যেগুলো কুসুম তাদেরকে বলেছিল। কুসুম সকলের জন্য লুচি ঘুগনি বানায়। সবাই কুসুমের হাতে তৈরি করা লুচি ঘুগনি খেয়ে তার নামে জয়ধ্বনি করতে থাকে। আমি সত্যি জানতাম না তুই এত ভালো একটা কুক। কতদিন পরে খেয়ে একটু শান্তি পেলাম। কিন্তু এরপর আর চুরি করা যাবে না, আমাদের জিনিস আমাদেরকেই জোগাড় করতে হবে। কিন্তু আমাদের তো বেরোনোর পারমিশন নেই, তাহলে কিভাবে কিনবো? আর একটু বড় বাসনও তো লাগবে। আমি হোস্টেলে 2 বছর ধরে আছি। গেটের বাইরে যে ঝালমুড়িওয়ালা কাকুটা আসে, ও আমার অনেক দিনের চেনা। ওকে বললে ওই আমাদের এসব এনে দেবে। প্রয়োজনে ওকে 2-4টে লুচি আর ঘুগনি দিয়ে দেব। সেই প্রথমবার কুসুমের মনে হয় তাকে কেউ লুচি ঘুগনি তৈরি করার জন্য উৎসাহ দিয়েছে। তার বানানো লুচি ঘুগনি খেয়ে তাকে অপমান করেনি, বরং তাকে আবার লুচি ঘুগনি বানিয়ে খাওয়াতে বলছে। তারপর থেকে তার বন্ধুরা হোস্টেলের ঘরের ভেতরে সমস্ত কিছু জোগাড় করে আনে, আর কুসুম লুচি ঘুগনি বানানো শুরু করে। তাদের হোস্টেলের অন্য কেউ সেই লুচি ঘুগনি নিতে এলে পৌলুমি খুবই রেগে যায়। আমরা কত কষ্ট করে জিনিসগুলো এনেছি, কুসুম খেটে খেটে এত কিছু বানাচ্ছে, আর তোমরা ফ্রিতে নেবে? পার প্লেট 20 টাকা করে যদি কিনতে পারো তাহলেই আসো। পৌলুমির কথায় তাদের হোস্টেলের অনেকের রাগ হলেও লুচি ঘুগনি খাওয়ার লোভ সামলাতে তারা পারে না। এক এক করে তারা তাদের হোস্টেলের ছোট বড় অনেকেই এখন কুসুমের কাছ থেকে ঘুগনি কিনে খাওয়া শুরু করে। মালাদেবী যেটা থেকে আটকাতে কুসুমকে হোস্টেলে পাঠিয়েছিল, কুসুম হোস্টেলে এসে সেটাই করতে থাকে। এভাবেই 2 বছর কাটে। একদিন কুসুমদের হোস্টেলের হেডমাস্টার
কুসুমের বাবা মাকে ডেকে পাঠায় এবং তার বাবা মাকে সমস্ত কিছু বলে দেয়। তুই আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার আগে একবারও ভাবিসনি, তাই না? তোকে হোস্টেলে পাঠালাম পড়াশোনা করতে, আর তুই এখানে এসে লুচি ঘুগনি বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিস। তোর পড়াশোনা করতে ভালো লাগে না, তাই তো? দেখো মালা, তুমি ওকে অনেক শাস্তি দিয়েছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার আমাকে বলতেই হবে। তুমি বারবার ওর স্বপ্নগুলো এইভাবে ভাঙতে পারো না। সবাই শিক্ষক শিক্ষিকা হয়েই নাম কামাবে তা তো নয়। একটা বাচ্চা মেয়েকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার একটা সুযোগ তো দেওয়া উচিত। চুপ করো তুমি, ও বাচ্চা নয়। আর যার বাবা মা টিচার, সে হবে লুচি ঘুগনিওয়ালি। আমাদের এই সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে? দেখুন, এইভাবে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি আপনাদের মেয়ের নিন্দা করতে এখানে আপনাদের ডাকিনি। আমি শুধু ব্যাপারটা জানাতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে কিছু হলে আমরা সবাই সতর্ক থাকতে পারি। মানে এসব আপনি কি বলছেন? ভবিষ্যতের সমস্যা মানে এটা যে ওর হাতের লুচি ঘুগনি আমিও খেয়েছি, বরং টাকা দিয়ে কিনে খেয়েছি। ও হয়তো জানে না, আর ওর হাতে সত্যিই জাদু আছে। রান্না করাটাও একটা আর্টার ট্যালেন্ট, আর এটা সবার থাকেও না। ওর লুচি ঘুগনি বানানো নিয়ে আমাদের কোনো সমস্যাও নেই। সমস্যা হচ্ছে ওরা লুচি ঘুগনি বানানোর জন্য সমস্ত সরঞ্জাম হোস্টেলের গোদাম ঘর থেকে চুরি করে। এই হোস্টেলে এই বছরটা শেষ হোক, তারপরেই আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। যে স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের রাঁধুনি হওয়ার জন্য প্রশ্রয় দেয়, সেই স্কুলে আমি আমার মেয়েকে পড়াবো না। আমি ওকে বিদেশে পাঠাবো। এই দেশে ওকে আর আমি রাখবোই না। মনে মনে এমনই ভাবনা চিন্তা করে মালাদেবী সেখান থেকে চলে যায়। হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার আগে মালাদেবী কুসুমের হোস্টেলের ঘরে ঢুকে তার বন্ধু বান্ধবদেরও অনেক বকাবকি করে। আমার মা বোধহয় আমাকে এখানে আর থাকতে দেবে না, জানিস? তোদের সাথে এটাই হয়তো আমার লাস্ট ইয়ার। তারপর আমাকে কোথায় পাঠাবে কে জানে। তুই না থাকলে আমাদের আবার সেই জলের মতো ডাল আর টেলটেলে জল দিয়ে খাবার খেতে হবে। তোকে হোস্টেলে সবাই খুব মিস করবে, কিন্তু তুই আমাদের প্রমিস কর, তুই যে কোনো পরিস্থিতিতেই নিজের ভালো লাগা জিনিসটা ছাড়বি না। যেখানেই থাক না কেন, এভাবে লুচি ঘুগনি বানিয়ে লোককে খাইয়ে মুগ্ধ করবি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি মেডেল প্রাপ্ত লুচি ঘুগনিওয়ালি হব। তোরা আমাকে টিভিতে দেখবি আমি লুচি ঘুগনি বিক্রি করছি। কুসুমের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। এভাবেই আরো একটা বছর কাটে। কুসুমের মা নিজের কথা রাখে, আর কুসুমের পরীক্ষার রেজাল্ট বেরোতেই তাকে হোস্টেল থেকে নিয়ে চলে যায়। তার কয়েকদিনের মধ্যেই বিদেশের একটি কলেজে কুসুমকে ভর্তি করে দেয়। কুসুম অনেক বারণ করার পরেও তার মা তার কোনো কথা শোনে না। কুসুম কয়েকদিনের মধ্যেই বিদেশে পাড়ি দেয়। এটা ঠিক করলে মালা? আমরা টিচার বলে আমাদের মেয়েকেও টিচার হতে হবে? ও কি রাঁধুনি হতে পারে না? এইভাবে মেয়েটা সব স্বপ্নগুলোকে নিজের হাতে মাটিতে পুঁতে দিলে। বেশ করেছি, ও আমাদের মেয়ে। ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ও রান্না করবে কেন? তাও আবার লুচি ঘুগনি। যত সব লোয়ার ক্লাস মানসিকতা। তুমি আর ঘ্যান ঘ্যান করো না তো। তোমার মেয়ে যেদিন বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে ফিরে আসবে, সেদিন না হয় আমাকে সাধুবাদ দিও। এভাবেই দিন কাটতে থাকে। কুসুম বিদেশে গিয়ে এতই মনমরা হয়ে থাকে যে বাড়িতে আর সে কোনো রকম ভাবে ফোন করে না, এবং কেউ ফোন করলেও সে তাদের সঙ্গে কথাও বলে না। এভাবেই কয়েক বছর কাটে। কুসুম ইঞ্জিনিয়ার হয়ে যায়। মালাদেবী এই শুনে খুবই খুশি হয়। সেই সঙ্গে সে তার মেয়েকে দেশে ফিরে আসার কথা বলে, কিন্তু কুসুম কিছুতেই দেশে ফিরতে চায় না। সে বিদেশেই একটা অফিসে চাকরি পায়। সেখানে বেশ কয়েকটা দিন কাটানোর পর একদিন তাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার জোন্স হঠাৎই তাদের অফিসে এসে একটি ঘোষণা করে। আমাদের অফিসে একটা কুকিং শো আয়োজন করা হয়েছে। যেহেতু পৃথিবীর অনেক দেশ থেকেই অনেক লোক আমাদের কোম্পানিতে আসে, তাই আমরা চাই তারা তাদের দেশের একটা ভালো খাবার আমাদের এই কুকিং শোতে বানাক। যার রান্না সবচেয়ে টেস্টি হবে, আমাদের কোম্পানি থেকে একটা নতুন রেস্টুরেন্ট খুলে দেবে। মিস্টার জোন্সের কথা শুনে কুসুমের মনে আশার আলো জেগে ওঠে। সে আনন্দিত হয়ে প্রতিযোগিতায় নাম দেয়। সে তার বানানো লুচি ঘুগনি খাইয়ে সবাইকে মুগ্ধ করে। মিস্টার জোন্সের দেওয়া কথা মতো তারা কুসুমকে একটি 5 স্টার কুকের মেডেল দেয় আর লুচি ঘুগনির রেস্টুরেন্ট খুলে দেয়। সেখানে অন্যান্য আরো দেশি খাবার পাওয়া গেলেও লুচি ঘুগনি ছিল প্রধান আকর্ষণ। এই সমস্ত ঘটনাগুলো টিভিতে সম্প্রচারিত করা হয়। কুসুমের বন্ধুরা, তার বাবা মা, হোস্টেলের হেডমাস্টার সকলে সেই টিভি শোটা দেখতে পায়। সবাই মনে মনে খুবই খুশি হয় এবং গর্ববোধ করে। সেই সাথে কুসুমকে সকলে দুহাত ভরে আশীর্বাদ দেয়। দেখলে মালা, ভাগ্য কারোর হাতে পুতুল নয়। যে সে যেমন চাইবে তার ভাগ্যকে নাচাতে পারবে। যেমন তুমিও কুসুমকে তার লুচি ঘুগনি ওয়ালি হওয়া থেকে আটকাতে পারলে না। মালাদেবী কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে। দিনের পর দিন কুসুমের মান সম্মান প্রতিপত্তি যেন বাড়তেই থাকে। কুসুম আর দেশে ফেরে না। সে তার মা এবং তার মায়ের মতো চিন্তা ভাবনা করা মানুষদের দেখিয়ে দেয় যে কখনো কোনো প্রতিভাকেই আটকে রাখা যায় না।